হ্যালো স্টুডেন্টস, আমি মৌমিতা ম্যাম। আশা করি তোমরা সকলে খুব ভালো আছো। ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। স্টুডেন্টস, আমি আজকে তোমাদের সেকেন্ড সেমিস্টার মেজর পলিটিক্যাল সায়েন্সের 10 মার্কসের কিছু কোয়েশ্চেন নিয়ে আলোচনা করব। ঠিক আছে, তোমাদের এক্সাম আছে এবং তোমাদের 10 মার্কসের কয়েকটি কোয়েশ্চেন যেগুলো খুবই ইম্পর্টেন্ট রয়েছে তোমাদের এক্সামের জন্য, তো সেই কোয়েশ্চেনগুলো তোমাদের আজকে আমি ডিসকাস করে দিব। তোমরা কিন্তু পুরো ভিডিওটা মন দিয়ে দেখবে এবং তোমরা যেহেতু অনেকগুলো কোয়েশ্চেন আছে ওই জন্য না আমি তোমাদের বোর্ডে করাতে পারলাম না, তো আমি তোমাদের মুখেই বলছি, তোমরা কাইন্ডলি একটু খাতা আর পেন নিয়ে বসো এবং তোমরা সবকটা কোয়েশ্চেন একটু পজ করে করে দেখে নোট ডাউন করে নিতে পারো। ঠিক আছে, তো ক্লাসটি শুরু করার আগে বলে রাখি, আমাদের নেক্সট সেমিস্টারের জন্য কিন্তু অ্যাডমিশন চলছে। যারা তোমরা আমাদের কাছে অ্যাডমিশন নিতে চাও তারা আমাদের অফিসিয়াল হেল্পলাইন নাম্বারে যোগাযোগ করতে পারো। আমাদের হেল্পলাইন নাম্বার দুটো আছে, একটা হচ্ছে 6295916282 আর একটা হচ্ছে 7076398606। ঠিক আছে, দেখো দেওয়া আছে এখানে নাম্বার দুটো। তোমাদের অ্যাডমিশন সংক্রান্ত, তোমাদের হচ্ছে কোর্স ফি সংক্রান্ত তোমরা সমস্ত রকমের ইনফরমেশন তোমরা আমাদের এই নাম্বারটায় কিন্তু ফোন করে জানতে পারবে। ঠিক আছে, চলো দেরি না করে শুরু করে দিই আজকের ক্লাসটি। দেখো, তোমাদের 10 মার্কসের যে কোয়েশ্চেনগুলো আছে, তো মোট এখানে আমি তোমাদের 13টার মতো কোয়েশ্চেন রেখেছি। তো আমি এক এক করে কোয়েশ্চেনগুলো তোমাদের বলবো, তোমরা প্লিজ প্রতিটা কোয়েশ্চেন কিন্তু নোট ডাউন করে নেবে। ঠিক আছে, আচ্ছা চলো দেখো, প্রথমে তোমাদের বলেছে 1 নাম্বার হচ্ছে ডিসকাস দ্য সিগনিফিকেন্স অফ দ্য প্রিয়াম্বল অন দ্য ইন্ডিয়ান কনস্টিটিউশন। মানে আমাদের যে ভারতীয় সংবিধান রয়েছে সেই সংবিধানের যে প্রিয়াম্বল বা প্রস্তাবনা রয়েছে তার গুরুত্ব কি, সিগনিফিকেন্স অফ ইন্ডিয়ান প্রিয়াম্বল। ঠিক আছে, 2 নাম্বার হচ্ছে ডিসকাস দ্য নেচার অফ দ্য ইন্ডিয়ান ফেডারেশন। আমাদের যে মানে ভারতের যে আর কি ফেডারেশন আছে এর নেচার কেমন, এর প্রকৃতি কি রূপ। ঠিক আছে, নেক্সট 3 নাম্বার হচ্ছে হোয়াট ইজ মিন্ড বাই রাইট টু ইকুয়ালিটি, ডিসকাস অ্যাবাউট ইটস আর্টিকেল। রাইট টু ইকুয়ালিটি বা সাম্যের অধিকার বলতে কি বোঝো, এবং ওর সঙ্গে দেওয়া আছে যে এই আর্টিকেল সম্পর্কে লেখো। দেখো, রাইট টু ইকুয়ালিটি বা সাম্যের অধিকার কত নম্বর আর্টিকেলে রয়েছে, 14 থেকে 18 নম্বর আর্টিকেল পর্যন্ত রয়েছে সাম্যের অধিকার বা রাইট টু ইকুয়ালিটি। তো রাইট টু ইকুয়ালিটি কি, এবং এই যে মানে এই যে এতগুলো যে আর্টিকেলে রাইট টু ইকুয়ালিটির ব্যাপারে বলা আছে, তো প্রতিটা আর্টিকেলে কোন কোন ব্যাপারে বলা রয়েছে। ঠিক আছে, মানে সাম্যের অধিকারের তো অনেকগুলো ভাগ আছে, যেরকম মনে করো যে আইনের চোখে সবাই সমান, তারপর হচ্ছে ওটা কি আছে যে সরকারি চাকুরির ক্ষেত্রে হচ্ছে সমানভাবে আর কি ফেসিলিটি পাওয়া, দেন হচ্ছে ধর্ম বর্ণ জাতি নির্বিশেষে সবাইকে সমানভাবে দেখা। তো এই সমস্ত কিছু কিন্তু রয়েছে হচ্ছে তোমাদের সাম্যের অধিকারের মধ্যে, যেটা আর্টিকেল 14 থেকে 18 এর মধ্যে রয়েছে। তো এটা তোমাদের হচ্ছে করতে হবে। ঠিক আছে, নেক্সট যাবো কোয়েশ্চেন নাম্বার 4 হচ্ছে ডিসকাস অ্যাবাউট দ্য রাইট টু ফ্রিডম দ্যাট ডেসক্রাইবড ইন ইন্ডিয়ান কনস্টিটিউশন। ঠিক আছে, রাইট টু ফ্রিডম মানে স্বাধীনতার অধিকার। তো এটা বলতে কি বোঝো, এবং স্বাধীনতার অধিকারগুলি যেগুলো তোমাদের কনস্টিটিউশনে রয়েছে, মানে আমাদের কনস্টিটিউশনে রয়েছে, সেগুলি হচ্ছে তোমাদের কিন্তু বলেছে। হ্যাঁ, এবার রাইট টু ফ্রিডম কি কি আছে দেখো। রাইট টু ফ্রিডম আমরা জানি কি যে 19 নম্বর আর্টিকেলে হচ্ছে রাইট টু ফ্রিডম আছে, তাই না? তো এই 19 নম্বর আর্টিকেলে কোন কোন ফ্রিডমগুলির কথা বলা আছে, যেরকম মনে করো যে সংবাদপত্রের স্বাধীনতা, তারপর হচ্ছে যে মানে যেখানে মানে যেই স্থানে ইচ্ছা সেই স্থানে হচ্ছে যাওয়া, তারপর হচ্ছে যে এমন ইচ্ছা তেমন পেশা গ্রহণ করা। তো এগুলো সব হচ্ছে রাইট টু ফ্রিডমের মধ্যে পড়ে। নেক্সট দেখো কোয়েশ্চেন নাম্বার 5 বলেছে হচ্ছে ডিসকাস দ্য ফান্ডামেন্টাল রাইটস অফ দ্য ইন্ডিয়ান কনস্টিটিউশন। এতগুলো ছিল হচ্ছে, দেখো ফান্ডামেন্টাল রাইটসে অনেকগুলো ভাগ আছে, মোট 6টা আছে। তার মধ্যে রাইট টু ইকুয়ালিটি খুব ভালো করে পড়বে, রাইট টু হচ্ছে ফ্রিডম খুব ভালো করে পড়বে। ঠিক আছে, বাট যখন তোমাদের ফান্ডামেন্টাল রাইটসের সম্পর্কে লিখতে বলবে তখন কিন্তু তোমরা সমস্ত রাইটসগুলো অল্প অল্প করে কিন্তু তোদের সমস্তটাই লিখতে হবে। ঠিক আছে, আচ্ছা তারপর দেখো 6 নম্বর কোয়েশ্চেন হচ্ছে ডিসকাস দ্য কম্পোজিশন, পাওয়ার অ্যান্ড ফাংশন অফ দ্য ইউনিয়ন লেজিসলেচার। দেখো, ইউনিয়ন লেজিসলেচার বা সেন্ট্রাল লেজিসলেচার বা পার্লামেন্ট তিনটাই কিন্তু সেম। তো তোমাদের কোয়েশ্চেনটা ঘুরে দিতে পারে যে ইউনিয়ন লেজিসলেচার, সেন্ট্রাল লেজিসলেচার অথবা পার্লামেন্ট এর কম্পোজিশন আর পাওয়ার মানে হচ্ছে এর গঠন এবং ক্ষমতা বা কার্যাবলী সম্পর্কে আলোচনা করো। অথবা তোমাদের এরকমও বলতে পারে যে কম্পোজিশন অ্যান্ড পাওয়ার অফ দ্য বোথ হাউস অফ পার্লামেন্ট। দেখো, পার্লামেন্ট নর্মালি দুটা হাউস নিয়ে গঠিত, রাজ্যসভা অ্যান্ড লোকসভা। ঠিক আছে, তো তোমাদের এভাবেও আসতে পারে যে পার্লামেন্টের দুটি কক্ষ সম্পর্কে
সম্পর্কে লেখো, পার্লামেন্ট সম্পর্কে লেখো, অথবা হচ্ছে যে মানে কেন্দ্রীয় আইনসভা সম্পর্কে লেখো। তিনটারই কিন্তু একই কোয়েশ্চেন, ঠিক আছে। তারপর দেখো নেক্সট কোয়েশ্চেনটা কি বলছে। নেক্সট কোয়েশ্চেন বলেছে হচ্ছে ডিসকাস দ্য রিলেশন বিটুইন দ্য হাউস অফ পিপল অ্যান্ড কাউন্সিল অফ স্টেট। ঠিক আছে, হাউস অফ পিপল মানে কি লোকসভা, আর কাউন্সিল অফ স্টেট মানে কি রাজ্যসভা। তো রাজ্যসভা এবং লোকসভার মধ্যে যে সম্পর্ক আছে, মানে এদের দুজনের মধ্যে সম্পর্ক কি, রিলেশন, ঠিক আছে, সেটা তোমাদের চেয়েছে। তো অথবা তোমাদের এভাবেও আসতে পারে যে হয় তোমাদের এরকম বলতে পারে যে পার্লামেন্টের বোথ হাউসের মধ্যে কি রিলেশন, অথবা এভাবে বলতে পারে যে মানে হাউসগুলোর নাম মেনশন করে দেবে, যেরকম বললাম এখন যে কাউন্সিল অফ স্টেট অথবা হচ্ছে মানে হাউস অফ পিপল, ঠিক আছে, লোকসভা এবং রাজ্যসভা। অথবা নাম মেনশন না করে তোমাদের ডিরেক্টলি বললো যে পার্লামেন্টের দুই হাউসের মধ্যে কি রিলেশন। বুঝতে পেরেছো? আচ্ছা, নেক্সট কোয়েশ্চেন দেখো 8 নম্বর কোয়েশ্চেন, ডিসকাস দ্য প্রসিডিওর অফ ল মেকিং অফ পার্লামেন্ট। পার্লামেন্টের যে ল মেকিং প্রসিডিওর বা আইন প্রণয়ন পদ্ধতি যেটাকে বলে, ঠিক আছে, মানে পার্লামেন্ট, দেখো পার্লামেন্টের হাতে কিন্তু মানে আইন তৈরি করার ক্ষমতা রয়েছে, আইন তৈরি করা, আইনকে হচ্ছে আবার মডিফাই করা, এই সমস্ত কিছু রাইট কিন্তু পার্লামেন্টের রয়েছে। তো পার্লামেন্টের এই যে আইন প্রণয়নের যে আর কি প্রসেসটা, মানে পদ্ধতি, ঠিক আছে, প্রসিডিওর, সেটা তোমাদের ইম্পর্টেন্ট। নেক্সট কোয়েশ্চেন দেখো, ডিসকাস দ্য প্রসিডিওর অফ অ্যামেন্ডমেন্ট অফ দ্য কনস্টিটিউশন। কনস্টিটিউশন অ্যামেন্ডমেন্ট বা সংবিধান সংশোধন কিভাবে করা হয় তার বিভিন্ন পদ্ধতিগুলি লিখতে বলেছে। দেখো এই কনস্টিটিউশন অ্যামেন্ড করার ক্ষমতাও কিন্তু পার্লামেন্টের হাতেই রয়েছে, ঠিক আছে। তো পার্লামেন্ট কিভাবে কনস্টিটিউশন অ্যামেন্ডমেন্ট করে তার বিভিন্ন প্রসেসগুলো তোমাদের লিখতে হবে, ঠিক আছে। প্রসেসও বলতে পারে, প্রসিডিওরও বলতে পারে। আচ্ছা, নেক্সট দেখো কোয়েশ্চেন নাম্বার 10। কোয়েশ্চেন নাম্বার 10 বলেছে এক্সপ্লেইন দ্য পাওয়ার অ্যান্ড পজিশন অফ দ্য চিফ মিনিস্টার অফ এ ইন্ডিয়ান স্টেট। অফ এন ইন্ডিয়ান স্টেট, আমাদের ভারতের যে রাজ্যগুলির যে মুখ্যমন্ত্রী আছে, তো মুখ্যমন্ত্রীর ক্ষমতা এবং কার্যাবলী জানতে চেয়েছে, মুখ্যমন্ত্রীর ক্ষমতা, ঠিক আছে। নেক্সট কোয়েশ্চেন দেখো কি বলেছে, দ্য কম্পোজিশন অফ জুরিসডিকশন সুপ্রিম কোর্ট অফ ইন্ডিয়া। আমাদের ভারতের যে সর্বোচ্চ আদালত রয়েছে সুপ্রিম কোর্ট, সুপ্রিম কোর্টের ক্ষমতা সম্পর্কে লিখতে বলেছে, ঠিক আছে। সুপ্রিম কোর্টের গঠন, মানে কতজন বিচারপতি নিয়ে গঠিত হয় এবং এর কার্যাবলী। দেখো সুপ্রিম কোর্টের হচ্ছে ক্ষমতাকে অনেকগুলি এলাকাতে ভাগ করা হয়, তাই না, তো তোমাদের সবগুলোই কিন্তু লিখতে হবে। আর অবশ্যই তোমরা কিন্তু একটু ওয়ার্ডসের দিকে, ওয়ার্ডস লিমিটেশনের দিকে তোমরা একটু খেয়াল রাখবে। 10 মার্কসের কোয়েশনের জন্য কিন্তু 350 ওয়ার্ডসের বেশি লেখা যাবে না। কাজেই যখন তোমাদের ব্রড কোয়েশন পড়বে তখন তোমরা কিন্তু প্লিজ একটু মেপে মেপে লিখবে, বাট অ্যাকুরেট লিখবে, ঠিক আছে। নেক্সট দেখো কি বলেছে কোয়েশ্চেন নাম্বার 12, ডিসকাস দ্য কম্পোজিশন অ্যান্ড রিডাকশন অফ হাইকোর্ট অফ এ স্টেট। সুপ্রিম কোর্ট তো গেল সেন্ট্রালের, এবার হচ্ছে বিভিন্ন রাজ্যের যে হাইকোর্ট অবস্থিত রয়েছে সেই হাইকোর্টের ক্ষমতা সম্পর্কে লিখতে হবে, ঠিক আছে। আর লাস্ট কোয়েশ্চেন 13 নম্বর এখান থেকে, যেটা হচ্ছে মেনশন দ্য রিকমেন্ডেশন অফ সরকারিয়া কমিশন। দেখো সরকারিয়া কমিশন যেটা, সেটা হচ্ছে এই যে সরকারিয়া কমিশন যেটা এসেছে সেই কমিশনের সংক্রান্ত, মানে এই কমিশনটা কেন গঠিত হয়েছিল সরকারিয়া কমিশন, এবং এখানে কোন কোন বিষয় আলোচনা করা হয়েছিল, এগুলো কিন্তু তোমাদের লিখতে হবে। সরকারিয়া কমিশনটা পড়ে যাবে, ঠিক আছে। তো স্টুডেন্টস, এই 13টি কোয়েশ্চেন ছিল তোমাদের 10 মার্কসের জন্য খুব ইম্পর্টেন্ট। আশা করি তোমরা ভিডিওটি তোমাদের হেল্পফুল হবে। ভালো লাগলে তোমরা অবশ্যই লাইক, কমেন্ট করবে, শেয়ার করবে। দেখা হচ্ছে নেক্সট ক্লাসে। থ্যাংক ইউ।